ওকে, আমরা ক্লাস শুরু করতেছি। উইক 8 লেসন 15 এন্ড লেসন 16 আজকের ক্লাস। তো লেসন 15 এ আছে স্ট্রিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। অলরেডি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা আমরা বেশ কিছু করেছি। তো এটা আর একটা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এটার নাম হচ্ছে স্ট্রিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। String gave the most general formula for interpolating values near the center of the table by taking mean of Gauss forward and Gauss backward interpolation formula. তো স্ট্রিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এটা হচ্ছে গাউস ফরওয়ার্ড এবং গাউস যে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ছিল তাদের কম্বিনেশনে একটা ফর্মুলা। তো সেটা কিভাবে করা হয়েছে, taking the mean of expression keep by Gauss forward and Gauss backward interpolation respectively we get। তো এখানে গাউস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড নিয়ে একটা লেখা হয়েছে কম্বাইনিং করে। তো কম্বাইনিং করলে যেটা পেয়েছি আমাদের অত মানে আমরা ফাইনালি যেটা ইকুয়েশন দরকার আমাদের, আমরা জানি যে স্ট্রিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নট পি। এখানে যেটা লেখা হয়েছে লাস্টে, এটাই হচ্ছে স্ট্রিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। আসলে আমরা ম্যাথ করলে ইজি হয়ে যাবে। এখানে দুইটা কম্বাইন করা হয়েছে, একটা হচ্ছে গাউস ফরওয়ার্ড এবং গাউস ব্যাকওয়ার্ড, এই দুটাকে কম্বাইন করে একটা সূত্র লেখা হয়েছে, সেটা হচ্ছে স্ট্রিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। আমাদের যে সূত্রটা হবে, হ্যাঁ সূত্রটা আমি একটু দেখাচ্ছি, ওখানে ভালো মতো দেওয়া ছিল না। এটা হচ্ছে সূত্র, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নট পি ডেল ওয়াই নট প্লাস ডেল ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই টু। এখানে যেখানে কম্বিনেশন করতেছি, একটা হচ্ছে গাউস ফরওয়ার্ড আর গাউস ব্যাকওয়ার্ড, দুইটাকে একসাথে করে তার মিন করতেছি। মিন মানে হচ্ছে দুইটা একসাথে যোগ করে তার দ্বারা দুই দ্বারা ভাগ করতে হবে, সেজন্য এখানে গাউস ফরওয়ার্ড এবং গাউস ব্যাকওয়ার্ড দুটো একসাথে লিখে ডিভাইডেড বাই 2 দেওয়া হয়েছে প্রথমটার জন্য। এভাবে প্রত্যেকটার জন্য a স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1। যেহেতু সেকেন্ড পজিশনে দুটোই সম্ভবত মাইনাস 1 ছিল। তারপরে পি 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 স্কয়ার মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই মাইনাস 1 প্লাস ডেল কিউব ওয়াই মাইনাস 2 বাই 2, এটা। তারপর পি স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ডেল টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2। আমাদের সূত্র, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এবং এই সূত্রটা কিভাবে আসছে সেটাও আমরা বললাম, সেটা হচ্ছে গাউস ফরওয়ার্ড এবং গাউস ব্যাকওয়ার্ড, এটাকে কম্বিনেশন করে দুই দ্বারা ভাগ করে আসছে। তো এখানে আমরা সূত্র করব। তো আমরা প্রথম থেকে চলে আসি কিভাবে করা হয়েছে। আর এখানে লেখা আছে যে মানগুলো কিভাবে বের করতে হবে, সেটা এভাবে এখানে লেখা আছে। জাস্ট আমরা এক্সাম্পল যখন করব তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে, অলরেডি আমরা জানি ওটা কিভাবে করতে হয়। তো example of Stirling central for difference formula, given a set of points of function f of x, evaluate to the word f 33 33 মান বের করতে হবে using Stirling central difference formula। তো যাই হোক, আমার এখানে x দেওয়া আছে, f of x দেওয়া আছে 25 এর জন্য, 30 এর জন্য, 35, 40, 45 বের করতে হবে 33 এর জন্য এখানে। তো অবশ্যই এটা 0.3 এবং 0.33 এর মাঝখানে একটা ভ্যালু হবে। তো প্রথমে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স টেবিল বের করতে হবে। এখানে y ইকুয়াল টু f of x taking x not is equal to 35 আর অলসো ডেল অলসো এখানে যেগুলো বলা আছে সেগুলো আমরা এভাবে করে নিলাম। যেহেতু দেখো এখানে স্ট্রিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা যখন করব তখন এক্স নট এর ভ্যালু কোনটা ধরতে হবে এটা আমাদের বুঝতে হবে। যেহেতু আমরা বের করব এখানে একটা ভ্যালু, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটোই যেহেতু আছে, তো এর পরবর্তী যেটা আমরা সবসময় দেখেছি যে যেটা বেশি আছে সেটা থেকে মাইনাস যেতে হবে। তো 35 কে আমরা জিরো ধরে নেব। তো 35 কে জিরো ধরে নিলে যেহেতু পি এর মানটা বের করতে হবে, তো এর আগে -1 -2, এর আগে 1 এন্ড 2। এফ অফ এক্স এর মান তো আমাদের দেওয়াই আছে। এরপর ডেল এফ অফ এক্স বা ওয়াই ডেল ওয়াই ওয়ান যেটা বলা হয়,
এই মানগুলো আমরা বের করব, যে কিভাবে বের করবো সেটা তো জানাই আছে। যে সেকেন্ডটা মাইনাস প্রথমটা, এটা করলে যেটা আসবে সেটা এখানে লিখবো। সিমিলারলি সবগুলোই এভাবে লেখা হয়েছে, এভাবে করে প্রত্যেকটার মান আমরা বের করে নিয়েছি। তো এরপরে সেন্ট্রাল ডিফারেন্সের যে আমাদের মানে ফর্মুলাটা মেইনলি হচ্ছে, আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। কারণ আমরা জানি যে এই ডেল ওয়াই নট এর মান আমরা বের করতে পারবো, ডেল ওয়াই মাইনাস ওয়ান এর মান বের করতে পারবো, তারপর ডেল স্কোয়ার মাইনাস ওয়ান এর মান, ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান, প্রত্যেকটা মানই আমরা নির্দিষ্ট পজিশনে আমরা বের করতে পারবো। কিন্তু সমস্যা হলো আমাদের সূত্রটা কিন্তু মাথায় থাকতে হবে। তো আমরা, তো আমাদের মেইন যে স্টিলিং সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং স্টিলিং যেটা ফর্মুলাটা আছে, যেটা গাউস ফরওয়ার্ড এবং গাউস ব্যাকওয়ার্ড, এদের মিন নিয়ে গঠিত, তাদের মানে যে গড় হবে সেটা নিয়ে আমাদের করতে হবে। সেই জন্য কি, যেসব পজিশনে পি অবস্থানে যেটা ছিল সেই সব যোগ করে দুই দ্বারা ভাগ, প্রত্যেকটাকে দুই দ্বারা ভাগ করা হয়েছে। তো এইভাবে কেন করা হয়েছে, যেহেতু এটা দুইটার মিন নিয়ে একটা নতুন ডিফারেন্স ফর্মুলা হয়েছে, সেই জন্য এটাকে এভাবে সূত্রটা লেখা হয়েছে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে ওয়াই নট এর মান আমরা জানি, ডেল ওয়াই নট এর মান, এই প্রত্যেকটা মানই আমরা বের করতে পারবো। তো এখানে টু ফাইন্ড এফ অফ 33 মানটা আমরা লিখেছি। তো এক্স নট আমরা 35 ধরে নিয়েছি। ওয়াই নট তাহলে কি হবে, এখানে প্রত্যেকটা, এখানে ওয়াই নট এর মান এখানে হচ্ছে প্রথম যে মানটা ওয়াই নট, যে এই জিরো পজিশনে 3 নম্বর পজিশনে জিরো আছে, জিরো পজিশনে ডেল এফ অফ এক্স এর মান যেটা, এটা হচ্ছে 0.33, মানে ওয়াই নট এর মানটা। তো এরপরে আমাদের দরকার ছিল ডেল ওয়াই নট এর মান সমান, তো ডেল ওয়াই নট এর মান। তো ওয়াই নট মানে হচ্ছে থার্ড নাম্বার, যে জিরো পজিশন হচ্ছে থার্ড নাম্বার পজিশন হয়, তাহলে ডেল এর থার্ড নাম্বার পজিশন আছে 0.04, এটা হচ্ছে ডেল ওয়াই নট এর মান। এবং সাথে সাথে ডেল ওয়াই ওয়ান এর ডেল টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এর মানটাও আমার দরকার। এখানে ডেল ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি পাওয়ার না, ওয়াই মাইনাস ওয়ান এর মান দরকার। সেটা হবে কি, ওয়াই মাইনাস ওয়ান পজিশনটা আছে এখানে, এই যে 2 নম্বর পজিশনে উপর থেকে। তো এখান থেকে 2 নম্বর পজিশনে যেটা আছে সেটা নিব, এখানে 2 নম্বর পজিশনে এক, এই দুই, 0.03, এটা হচ্ছে ডেল ওয়াই মাইনাস ওয়ান এর মান। তো এখান থেকে দুইটা মানের দরকার ছিল। এরপর ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান এর মান দরকার, যেহেতু মাইনাস ওয়ান মানে হচ্ছে 2 নম্বর পজিশন উপর থেকে, তো এই মানটা নিব আমরা, ডেল ওয়াই মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। এরপরে আমার দরকার হচ্ছে ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান এবং ডেল কিউব ওয়াই মাইনাস টু, দুইটা মানের দরকার। মাইনাস ওয়ান এর দরকার, মাইনাস টু এর দরকার। তো মাইনাস ওয়ান পজিশন হচ্ছে সেকেন্ডে প্রথম থেকে, আর মাইনাস টু এর পজিশন হচ্ছে ফার্স্টটা। তো ডেল কিউবের দুইটা মান আছে, দুইটাই নিতে হবে। তাহলে ডেল কিউব ওয়াই মাইনাস টু, এটা হচ্ছে 0.03, ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান, এটার মান হচ্ছে 0.01। এটা পেলাম। এবার ডেল ফোর এর মান দিতে হবে, পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডেল টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস টু। তো ওয়াই মাইনাস টু যেহেতু প্রথম নাম্বার পজিশন আছে মাইনাস টু, তো মাইনাস টু নাম্বার পজিশনে এটা এটাই আছে, -0.02। প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম, জাস্ট এই মানগুলো আমরা নিয়ে নিলাম। এই যে এখানে প্রত্যেকটা মান এখানে লেখা আছে। আর পি এর মান যেটা আছে সেটাও দরকার, 33 - 35 ডিভাইডেড বাই 5, যেহেতু পাঁচ ব্যবধানে আছে, তো এখানে করলে -0.4 আসছে। তো প্রত্যেকটা মান আমরা লিখেছি, সূত্র আমার জানা আছে। এখন বসায় দেবো মানটা, এই যে মানটা বসায় দেওয়া হয়েছে, তারপর যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। এবং চেক করে দেখতে হবে যে ওই দুইটার মাঝখানে আছে কিনা, 0.318। তো আমাদের যে মানটা ছিল, এখানে দেখো ছিল 0.318, আমার এখানে 30 এবং 35 এর মধ্যে আছে 0.3 আর 0.33। তো আমাদের আসছে 0.318, তো অবশ্যই মাঝখানে আছে। তো এটা আমরা বলতে পারি যে আমাদের ম্যাথটা ঠিক আছে। তো এখানে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমরা নেক্সট যাচ্ছি, আর একটা স্ট্রিং ফর্মুলা দেখি, একই রকম আছে। স্ট্রিং ফর্মুলা টু এভ্যালুয়েট 1.22।
এখানে 1.2 আছে, এখানে 1.3 আছে, এটা তাহলে আমরা এটা যে কোনো একটা দিতে পারবো। 1.2 আর 1.3 এর মাঝখানে তো একটা ভ্যালু, তো চাইলে 1.2 কেও আমরা এক্সট্রা ধরতে পারি, 1.3 কেও এক্সট্রা ধরতে পারি, যেটা ইচ্ছা সেটাই ধরতে পারবা। তো এখানে যেহেতু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটাই নেওয়া হচ্ছে, তো চাইলে 1.2 কেও এক্সট্রা নেওয়া যাবে, 1.3 কেও এক্সট্রা নেওয়া যাবে। তো এখানে আগেরটা আমরা পরবর্তীটা নিয়ে করেছিলাম, এবার আমরা পূর্ববর্তীটা নিয়ে করি। এক্স নট হিসেবে এখানে 1.2 কে ধরে নেওয়া হয়েছে। তো প্রথম যে টেবিলটা বের করতে হবে, সেটা আমরা লেখা আছে, এক্স এর মান দেওয়া আছে, এফ অফ এক্স এর মান ধরা হয়েছে। আমরা 1.2 কে যেহেতু জিরো ধরেছি বা এক্স নট ধরেছি, তো সেই পজিশনকে এখানে পি এর মান জিরো বসাবো। এর আগে -1 -2, এর আগে 1 এবং 2। তো এবার আমরা এফ অফ এক্স এর মানও দেওয়া আছে, এরপরে প্রত্যেকটা বের করে নেবো। এবারে ডেল এফ অফ এক্স এর মান, ডেল স্কয়ার এফ অফ এক্স, প্রত্যেকটা আমরা সিম্পলি বের করবো, যে সেকেন্ডটা মাইনাস প্রথমটা করলেই হয়ে যাচ্ছে। এরপর সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা আমরা লিখে নিব। এরপরে আমাদের 1.22 এক্স নট আমরা ধরে নিয়েছি 1.2, ওয়াই নট এর মান হচ্ছে 0.932, এক্স ইজ ইকুয়াল টু এখানে আছে 1.22, যেটা বের করতে হবে। এইচ এর মান হচ্ছে 0.1, কারণ এখানে 0.1 ব্যবধানে যাচ্ছে, 1, 1.1, 1.2, তাহলে 0.1 ডিফারেন্স যাচ্ছে। পি এর মানটা বের করবো, 1 এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ, তো যেটা আসলে 0.2 আসছে। যাই হোক, তারপরে ডেল ওয়াই নট এর মান বের করেছে, ডেল এর -1, এখান থেকে দেখি আমরা জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, আর কিছুই না। তো এবার সাবস্টিটিউটিং করে দেওয়া দিলেই দেখা যাবে যে অ্যান্সারটা চলে আসছে। খুবই সিম্পল জিনিস, জাস্ট ক্যালকুলেশন করে করতে হবে, এটাই হচ্ছে কথা। তোমাদের কাছে তো সূত্র মেনলি এখন, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে, তো সূত্র তো দেওয়াই থাকবে, বা সূত্র তোমরা চাইলে হেল্প নিতে পারবে সূত্রের। সো তোমাদের কাছে ম্যাথও করা থাকবে, তো এমন কোনো কঠিন এটা আশা করি হওয়ার কথা না, কারণ সূত্র দেওয়া আছে, নিয়ম জানা আছে, জাস্ট ইমপ্লাই করলেই হয়ে যাবে। এখানে আরো দেওয়া আছে স্ট্রিং ফর্মুলা, সাইন একটা দেওয়া আছে, তো এগুলো এইভাবেই করেই করা যাবে। আর এক্ষেত্রে একটা জিনিস, স্ট্রিং ফর্মুলার ক্ষেত্রে তুমি যে ভ্যালুটার মান বের করতে বলছি, তার আগের ভ্যালুটাকেও এক্স নট ধরতে পারবে, আবার তার পরেরটাকেও এক্স নট ধরতে পারবে। কে একটু দাঁড়াও, ওয়েট করো। আচ্ছা, তো এখানে যেটা স্ট্রিং ফর্মুলা এভাবে করে দেওয়া আছে, সাইন, আমি যেটা বললাম স্ট্রিং ফর্মুলার ক্ষেত্রে তোমরা চাইলে গাউস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে, যেমন ফরওয়ার্ডের জন্য প্রথমটা মানে বড়টা থেকে তারপরে ছোটটা দিতে হতো, এরকম একটা নিয়ম ছিল। বাট এখানে যেহেতু দুইটাই কম্বিনেশন করা হচ্ছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তোমরা যে ভ্যালুটা, যেমন এখানে ইভ্যালুয়েট 57 ডিগ্রিটা বের করতে বলা হয়েছে, তো এখানে 57, এখানে 55 কেও তোমরা এক্স নট ধরতে পারবা, অথবা 60 কেও এক্স নট ধরতে পারবা। সাধারণত এক্স নট বা যেটাকে ধরা হয়, তোমরা দেখো যদি বেজোড় থাকে, বেজোড় সংখ্যক তোমার ইনপুট দেওয়া থাকে, তাহলে কিন্তু ইজিলি তোমরা জানো যে কোনটাকে জিরো ধরতে হবে। দেখো এখানে কয়টা দেওয়া আছে, 3 আর 2 5টা দেওয়া আছে, তো পাঁচটার মধ্যে মাঝামাঝিটা হবে কত, উপরে দুইটা নিচে দুইটা, মাঝখানে আছে একটা, এটাকে আমরা জিরো ধরে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে জোড় সংখ্যা হয়, যেমন 6টা বা 8টা এরকম থাকলে, সেক্ষেত্রে তোমাদের একটু ভেবে চিন্তে কাপড়টা নিতে হয়। বাট বেজোড় সাধারণত দেওয়া থাকে, আর বেজোড়ের ক্ষেত্রে আমরা জানি যে উপরে দুইটা থাকলে নিচে দুইটা, মাঝখানে একটা জিরো ধরো। এভাবে করেও তোমরা হিসাব করে নিতে পারো। বাট আবার ওভাবেও করতে পারো যে আমাদের চাইছে 57, তো এর আগে 55 আছে আর 60 আছে, তো এর মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারি আমরা। তো এই হিসাব যে কোনো একটা হিসাব করে তোমরা তোমাদের মতো করে নিলেই হবে। এখানে বেশ কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, এক্সারসাইজ যেগুলো আছে, সে এই দুটো এক্সারসাইজ আছে, এই দুটো থেকে আমি অ্যাসাইনমেন্ট দিব। তো এখানে আজকে প্রথম ক্লাস ছিল, এটা স্ট্রিং সেটাল ডিফারেন্স ফর্মুলা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার এই যে গস ফরওয়ার্ড ফর্মুলা ব্যাকওয়ার্ড ফর্মুলা এইটা তো মনে হয় সেম না? হ্যাঁ, গস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড আমি তো বললাম যে গস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এটাকে মিন করে তারপর সেটা থেকে এই ফর্মুলাটা আসছে। তোমার এখানে এক্সাম্পল যদি খেয়াল করে দেখো, এখানে যে সূত্রটা দেওয়া আছে সে সূত্রটা কিন্তু ওইভাবেই আসছে। যে যে জি স্যার। সূত্রটা ওয়াই নট পি ডেল ওয়াই নট ডেল ওয়াই মাইনাস ওয়ান বাই টু, সম্ভবত গস ফরওয়ার্ডে ছিল ডেল ওয়াই নট, আর ব্যাকওয়ার্ডের জন্য ছিল ডেল মাইনাস ওয়াই ওয়ান, সেটা ছিল। এইভাবে করে জাস্ট এটার মিন করা হয়েছে, দুই দ্বারা ভাগ কেন করা হয়েছে, মিন মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড একে যোগ করে দুই দ্বারা ভাগ করলেই বোঝাচ্ছে এর মিন। তো ওই মিনটা তোমরা এটাকে কম কনসিডার করতেছো, সেটা এখানে বলছে। জি স্যার। পরের লেসনে যাচ্ছি। আচ্ছা, এবারে যেটা লেসন 16 আছে সেটা হলো বেজেলস ইন্টারপোলেশন ফর্মুলা। তো এখানে যে ইন্টারপোলেশন ফর্মুলা ইজ এখানে লেখাই দেওয়া আছে। এক্স ছিল আমাদের আগে, এখানে ইউ দিয়ে লিখছে একই জিনিস। এফ অফ ইউ ইজ ইকুয়াল টু এফ অফ জিরো এফ অফ ওয়ান বাই টু প্লাস ইউ মাইনাস হাফ ডেল এফ নট, তারপর ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার এফ মাইনাস ওয়ান ডেল স্কোয়ার এফ নট বাই টু। এটাও কিন্তু একটা মিন ফর্মুলার মতো দেখাচ্ছে। তো আমাদের এই ফর্মুলাটা কিন্তু মানে মনে রাখতে হবে, ঠিক আছে? যে ফর্মুলাটা দেওয়া আছে এটা কিন্তু বেশ প্রথম দিকের গুলোতে কিছু আমাদের দেওয়া ছিল, মানে সূত্র দেওয়া ছিল, বাট লাস্টের দিকে যেগুলো সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের সূত্রগুলোর উপরেই বেস্ট করে করা হয়। তো এখানে সূত্র আমাদের এই যেটা আছে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই সূত্র আমাদের মাথায় থাকলে আমরা ইজিলি এক্সাম্পল করতে পারবো। তো আমরা এবার একটা এক্সাম্পল দেখি, আর এই সূত্রটা এটা আছে আমাদের এটা মাথায় রাখতে হবে। অ্যাপ্লাই বেজেলস ফর্মুলা টু ফাইন্ড দ্য ইভ্যালু 27.5। তো 27.5 মানে হচ্ছে এইখানে 27 আর 28 এর মাঝখানে একটা বের করতে হবে। তো এখানে এক্স নট হিসাবে আমরা ধরে নিলাম 27, আগেরটা নেওয়া হয়েছে। এইচ ইকুয়াল টু ওয়ান, ডিফারেন্স আছে, পি এর মানটা হবে এক্স মাইনাস 27। তো এখানে এক্স দিয়ে লেখা হয়েছে, এক্স এর জায়গায় 27.5 হবে। তো যাই হোক, সেটা সেটা আমরা পরে লিখবো। সেন্ট্রাল ডিফারেন্স টেবিলটা আমরা নিয়ে আসি আগে। তো এখানে 25, 26, 27, 28, 29, 30 দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেহেতু বলেছি 27 কে আমরা জিরো ধরে নেব, তো জিরো ধরে নিলাম। মাইনাস ওয়ান, মাইনাস টু, ওয়ান, টু, থ্রি। এখানে দেখো এটা জোড় সংখ্যা আছে, তিন আর ছয়টা আছে। তো এই ক্ষেত্রে আমাদের ধরে নেওয়াটা একটু ধরতে হয়, হয় আগেরটা নয় পরেরটা, ওই হিসাব করে ধরে নিতে হয়। তো আগেরটা হিসাবে ধরে নিয়েছি। উপরে মাইনাস ওয়ান, মাইনাস টু চলে আসছে, নিচে ওয়ান, টু, সে তিনটা চলে আসছে। তো ওয়াই এর মান যেভাবে দেওয়া আছে সেভাবে বের করেছি। ডেল ওয়াই নট, ডেল ওয়াই বের করেছি আগের মতো, ডেল স্কোয়ার, ডেল কিউব, ডেল ফোর, প্রত্যেকটা আমরা আগের মতো বের করেছি। এটা নতুনত্ব কিছু নাই এখানে, জাস্ট এখন নতুনত্ব বলতে হচ্ছে আমরা কোন মানটা নিব সেটা একটু হিসাব করে দেখতে হবে, সেটাও আমরা অলরেডি আমরা জানি। টু অ্যাড এক্স ইকুয়াল টু 27.5, পি ইজ ইকুয়াল টু 0.5 এস। আচ্ছা, যাই হোক, বিজনেস ফর্মুলাটা আমরা লিখি। আমাদের পি এর মান তো আমরা জানি, পি এর মান তো আমরা বের করতেই পারবো। পি এর মানটা কিভাবে বের করা হয়েছে? 27.5 মাইনাস 27, দ্যাট মিনস 0.5। আর যেহেতু ডিফারেন্স আছে কি ওয়ান, তার মানে হচ্ছে 0.5 বাই ওয়ান ইজ ইকুয়াল টু 0.5। তো এভাবে পি এর মানটা বের করে নিয়েছি আর কি। তো এগুলো নতুন কিছু না। তো আমরা ফর্মুলাটা এখানে লিখলাম। এই যে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যেহেতু আমরা পি দিয়ে করেছি আর ওয়াই নট দিয়ে করেছি বা ওয়াই মাইনাস ওয়ান দিয়ে করেছি, তো আমরা এই সূত্রটা মনে রাখবো। প্রথমে যে বেসেলস ফর্মুলাটা লিখেছি ওটা হচ্ছে মনে রাখলেও হবে। আমরা যেহেতু একটা ফর্মুলা বিভিন্ন রকম লেখা যায়, এফ অফ এক্স আকারে লেখা যায় বা এফ অফ ইউ দিয়ে লেখা যায় অথবা ওয়াই দিয়ে লেখা যায়। সাধারণত আমরা ওয়াই নিয়ে কাজ করতেছি, তো ওয়াই নিয়ে আমরা এটা মনে রাখবো এটা। তো ওয়াই পি সূত্র ওয়াই নট প্লাস পি ডেল ওয়াই নট প্লাস পি মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু। এটা হচ্ছে সূত্র। পি মাইনাস হাফ পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান
p+1 into p minus 1 p-2/4 factorial del 4 by এই যে যেটা লিখেছে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা আমরা লিখে নিলাম, এবার মানগুলো জাস্ট বসিয়ে দিলেই আমাদের হয়ে গেছে, কারণ আমরা del-1 এর মান জানি, ডেল স্কোয়ার এর এই প্রত্যেকটা মান আমরা তো বের করতে পারবো ইজিলি, এটা তো আর তোমাদের শেখানোর এখন কিছু নাই। জাস্ট সূত্রটা মানে মনে রাখতে পারলেই হলো। সূত্রটা মনে রাখলে ইজিলি আমরা বের করতে পারবো। এখানে যেটা মেইন কথা, তোমাদের রিটেন যদি এক্সাম হতো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা বেশ কঠিনই একটা হয়ে যেত, কারণ এই সূত্র আগের সূত্রগুলো কিন্তু মোটামুটি একটা ধারার ইতে ছিল, কিন্তু বেজেলস বা এই যে লাস্টের যেটা আমরা পড়তেছি বেজেলস ফর্মুলা, এটা কিন্তু বেশ একটা অ্যাপ্লাইড মানে ফর্মুলা। এটা কিন্তু অন্যান্য ফর্মুলার সাথে ওইভাবে এক্স্যাক্টলি মিলে যায় না, এটা কিন্তু অনেকগুলো কম্বিনেশন বা অনেকগুলো সূত্র মিলে এটা বানানো হয়েছে। সো এটা একটু হার্ড, দেখতে একটু কঠিনই মনে হচ্ছে অন্যগুলোর থেকে। তো জাস্ট সেটা আমার তোমাদের মনে রাখতে হবে, সেই হিসাবে এটা আমি বলে দিলাম, এই যে সেটা করা হয়েছে এখানে। তো এগুলো জাস্ট এই মানে সূত্রটাই মেইন, বাকি del কিউব বা del 2 যেটা ডেল স্কয়ার আছে এগুলো তো আমরা পারবো, আমাদের কোনো কিছু সমস্যা নেই। জাস্ট সূত্রটা মাথায় নিয়ে বসিয়ে দিলেই হচ্ছে। এখানেও বেসেলস ফর্মুলা y25 এর মান বের করতে বলা হয়েছে। y20 এর মান দেওয়া আছে 24, আছে 28, 32। এখান থেকে আহ, আমরা প্রথমে x0 = 24 ধরে নিলাম। তো এখানে আমরা পেয়ে গেলাম সেন্ট্রাল ডিফারেন্স 24, আর এখানে h = 4 দেওয়া আছে, তাহলে পি এর মান পাবো কত? পি এর মান পরে বের করলাম, সমস্যা নাই। তো এখানে কিন্তু দেখো এই ডাইরেক্ট এই টেবিলটা কিন্তু এভাবে লিখতে হবে না, ঠিক আছে? আমাদের টেবিল কিন্তু আমাদের মতো যেভাবে করে আসছে সেভাবে লিখতে হবে। এখানে কিন্তু ওই তোমার এক্স এর মানটা লেখে নাই, তোমরা এক্স এর মানটা লিখে দিবে, ঠিক আছে? এখানে আমাদের যেভাবে আমরা করে আসছি সেভাবেই থাকবে। অথবা এটা যে বই থেকে উঠাইছিস তারা এরকম শর্টকাটে করছে, তোমাদের তোমাদের মতো স্টাইলে করবে, আমরা যেভাবে করে আসছি প্রথম থেকে ডিফারেন্স টেবিলটা। তো এখান থেকে আমরা এইভাবে বের করে নিব। তারপরে x = 25, তাহলে p এর মানটা কি হবে? 25 - 24 / 4 = 1/4। তো 1/4, বা এটাকে যদি তুমি এই আকারে লেখো তাহলে কত আসবে? 0.25 আসবে। তো 0.25 ধরেও করতে পারবে। তো এখানে বেসেলস ফর্মুলা p = 0.25 হিসাব সূত্রটা বসিয়ে দিলাম। যেহেতু এখানে সর্বোচ্চ আছে কি del কিউব, তো del কিউব পর্যন্ত চাইলেই হবে, del 4 এরটা আর আমার লিখতে হবে না। তো লিখলাম আমি, এরপর সূত্র বসিয়ে দিলাম। এখানে খেয়াল করে দেখো সবগুলাই কিন্তু এরকম ছিল, p × p-1 বা p+1 এরকম ছিল, কিন্তু বেসেলস ফর্মুলা কিন্তু একটু পার্থক্য আছে। এখানে কিন্তু একটা রাশিতে আছে p-1/2। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ p-1/2 কিন্তু অন্য কোথাও আসে নাই, বেসেলস ফর্মুলাতে p-1/2টা আসে। তো এখান থেকে এরপর বের করে নিতে হবে, বের করে যেটা আনসার আসবে সেটাই মানে আনসার। চেক করে দেখা যায় যে দুটার ভিতরে ভ্যালু বের করতে বলছে সেটার মধ্যে আছে কিনা। তো এ পর্যন্তই, তাহলে এগুলো আমরা ইজিলি হয়ে যাবে। বিশেষ ফর্মুলা আরো এখানে করে দেওয়া আছে, সবই একই জিনিস। এখানে এক্স, পি আর ওয়াই যেভাবে বের করা হয়েছে প্রত্যেকটাতে দেখো ওইভাবে ওই সূত্র লিখে বসানো হয়েছে। আমরা যে সূত্রটা বেসেলস ফর্মুলা ইউজ করেছি লাস্টেরটা কিন্তু একটু ওরা অন্যরকম ভাবে লিখেছে, বাট যাই হোক একই জিনিসই আছে। বাই 2 ফ্যাক্টোরিয়াল y0 প্লাস y1/2 ফ্যাক্টর 2, এটা কিন্তু আমরা প্রথমে লিখেছি কি এখানে আমরা ওই যে y0 + del y0, এই সূত্রটা ইউজ করবো। পি যেটা আছে সেটা ওই যে লাস্টে এক্সাম্পল 3-তে সূত্রটা বেসেলস ফর্মুলা দিয়েছে সেটা আমরা ইউজ করব না। আমরা যে সূত্রটা পড়েছি, আমরা আগেও বলতেছি এই যে সূত্রটা অ্যাপ্লাই করেছি এই সূত্রটা থেকেই আমরা বেসেলস এর তোমাদের যে এক্সারসাইজ দেওয়া হবে বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই সূত্রের জন্য তোমরা এই যে ওয়াইপি এর যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রটাকে তোমরা পেজ ধরে করবে, যেহেতু তোমাদের কাছে সূত্র থাকবে। তো তোমরা একটা যেটা আমি করেছি সেই সূত্রটা ধরেই সব ম্যাথ করবে। অন্য যে সূত্র এখানে কিন্তু অনেক ভাবে লেখা যায় এই সূত্রগুলোকে, যেহেতু এগুলো মডিফাইড সূত্র, তো এগুলা চাইলে অনেক অনেক ভাবে চেঞ্জ করে লেখা যায়। বাট আমরা যেটা করেছি সেটা নিয়ে আমরা এক্সাম্পল করব। এটা নিয়ে আমরা অন্য কোনো এক্সাম মানে সূত্রে আমরা যাব না, যেটা আমি তোমাকে দেখিয়েছি এই সূত্র অনুসারে তোমরা এক্সাম এক্সারসাইজ গুলো করবে। এখানে এক্সারসাইজ আছে বেশ কিছু, এখানে 3টে এক্সারসাইজ আছে মনে হয়। এই 3টে এক্সারসাইজ আর ওখানে দুইটা, পাঁচটা, এই পাঁচটা দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট 6 আসবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু আমার ডিউ ডেট আমি এবার থেকে দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের আজকে মানে হচ্ছে উইক মানে তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট আসবে,
মানে মিড টার্মের পর তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কয়টাই নিই আমি হিসাব করে নিব। তো অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা কিন্তু ডিউ ডেট থাকবে, এই ডেটের মধ্যে যদি কেউ দিতে ব্যর্থ হয় ফাইনালি কিন্তু তাকে আমি আর রেজাল্ট মানে সেটা আমি অ্যাসাইনমেন্ট কাউন্ট করব না, কারণ মিড টার্মে কাউন্ট করা যায় কিন্তু মিড ফাইনালে কিন্তু তোমাদের হাতে কোনো সুযোগ থাকবে না। আমি যেদিন বলবো ফাইনাল ওই দিনই ফাইনাল, এবং ওই দিনই কিন্তু আমি রেজাল্ট আপলোড করব। সো যদি অনেকেই এরকম বলে যে একসাথে সবগুলো করে দিব, এটা কিন্তু ওয়ে কিন্তু তোমাদের নাই। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেক ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে তার জন্য 7 দিন সময় দেওয়া থাকবে, এই 7 দিনই তোমাদের ফাইনাল সময়, এরপরে আর কোনো সময় এক্সটেন্ড করা হবে না। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসরুমে গুগল, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার, আপনাদের সেমিস্টার ফাইনাল কত তারিখ পর্যন্ত চলবে? ক্লাস কয় তারিখ পর্যন্ত হবে? হ্যাঁ, ক্লাস 19 তারিখ থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে। সো 19 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হবে মানে হচ্ছে 19 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস, 18 তারিখ পর্যন্ত ক্লাস আমাদের। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর অ্যাসাইনমেন্ট আমি যেটা দিব, অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের সাথে মানে আমি যে ডিউ ডেট দিয়ে দিলে, আমরা যদি এখানে অ্যাসাইনমেন্টে ডিউ ডেট কিন্তু আমি সাধারণত দিই নাই এর আগে, কিন্তু এখন থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের ডিউ ডেট থাকবে। ডিউ ডেট থাকলে তারপরে কিন্তু সেটা জমা দেওয়া যায় না। সো আমি এটা বলে দিচ্ছি যে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট 5, এটা কিন্তু ডিউ ডেট দেওয়া হয় না, এটারও ডিউ ডেট আমি দিয়ে দেবো। সো এই যে আজকের অ্যাসাইনমেন্ট এবং সামনের যে অ্যাসাইনমেন্ট আজ 6, 5 এবং 6 তার ডিউ ডেট থাকবে আজকে হচ্ছে কয় তারিখ, 21 তারিখ তাই না? 21 তারিখ থেকে 28 তারিখ, 28 তারিখে তোমাদের ডিউ ডেট হবে। তো অ্যাসাইনমেন্ট 5 এবং অ্যাসাইনমেন্ট 6 তার ডিউ ডেট হবে 28 নভেম্বর পর্যন্ত। আমি দুইটাই অ্যাসাইন করে দেবো। সো তোমাদের সেভাবে প্রিপারেশন নিয়ে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে দাও। এরপর যদি অ্যাসাইনমেন্ট দাও আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না, আমি আগেও বলতেছি, কারণ ফাইনাল এক্সামে ওরকম ই করা যাবে না বা করবো না, কারণ তোমাদের যেটুকু কাজ দেওয়া হচ্ছে খুবই অল্প। আর প্রত্যেকটা জিনিসে আমি বুঝাই দিচ্ছি, প্লাস তোমাদের সাথে সব ডকুমেন্টস আছে, এমন কোনো এক্সাম্পল বা এমন কিছু দেওয়া নেই যেটা তোমরা আমি ক্লাসে বুঝাচ্ছি কিন্তু তোমরা ওখানে নাই, বা যদি তারপরে সেরকম সমস্যা হয় সেটা তো আমি বলছি আমাকে বললে হবে। ট্রাই করতে যে কোথাও ভেজে গেলে আমাকে বলো যে এভাবে এটা পারতেছি না, এখন কি হবে বা কিভাবে করব, তাহলে আমি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু যদি কেউ অ্যাসাইনমেন্ট না করে বা লেট করে বা ট্রাই না করে আমাকে এরকম বলো, তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের দিতে হবে, এইভাবেই তোমাদের যেহেতু ইভ্যালুয়েশন হবে। সো আমি যদি তোমাদের ওখানে ডেট ফিক্সড করে দিই, তারপর কিন্তু তোমরা চাইলেও ওখানে আর জমা দিতে পারবে না, তখন কিন্তু আমাকে বললে না স্যার আমি এই কারণে পারিনি, এই কারণে পারিনি, এটা কোনো এক্সকিউজ হবে না, ফাইনালে কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। মিড টার্মে এক্সকিউজ অনেকেই দিয়েছ বা দেয়, এটাই স্বাভাবিক, কিন্তু ফাইনালে এক্সকিউজ দিলেও কোনো ওয়ে থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যেটা বুঝাতে চাইছি। আর এরপরও যারা ক্লাসে জয়েন করে না বা জয়েন, তোমাদের মনে হয় 6 জন আছে, তোমরা 3 জন আছো, তো যারা জয়েন করে নাই তাদেরকে বলে দিও ব্যাপারটা, বা যখন আমি রেকর্ডিংটা দিব তাহলে হয়তোবা তারা শুনবে। আর ক্লাসের যে প্রেজেন্ট প্রেজেন্ট আছে ওখানে কিন্তু 10 মার্কস, তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, মিড টার্মে কিন্তু ওই 10 মার্কস দেওয়া হয়নি, ফাইনালে কিন্তু 10 মার্কস ওটা দেওয়া হবে, তোমাদের 40 মার্কস এর রেজাল্ট দেওয়া হয়েছে, বাকি 50 মার্কস তো ফাইনালে, আর 10 মার্কস অ্যাটেন্ডেন্সে। সেই অ্যাটেন্ডেন্সটা মার্কটা কিন্তু এটার উপর নির্ভর করবে, যারা ক্লাস করা নাই তাদেরকে নাম্বার সেভাবেই দেওয়া হবে, এবং ভাইভাও তার একটা ইফেক্ট পড়বে যে ভাইভাই 10 মার্কস আছে। তো যে 20 মার্কস এর যেটা রয়েছে খাতা কলমের বাদে হাতের কলমে নেওয়া হবে, সেটা কিন্তু মানে ইফেক্ট করবে যারা আসতেছে না, তাদেরকে বলে দিও যে প্রেজেন্ট না থাকলে স্যার কিন্তু এটা বলে দিয়েছে যে এই 20 মার্কসে তারা কম পাবে। এটাই স্বাভাবিক, কারণ তুমি ক্লাসে আসবা না, আমি ক্লাস নিয়েছি, তোমাদের যদি এটুকু রেসপন্সিবিলিটি না থাকে যে আমি ক্লাস, স্যার ক্লাস নিচ্ছে আমি করতেছি না, এত সহজ পদ্ধতিতে ক্লাস তো আর হয় না, কারণ খুবই ইজি জিনিস ক্লাস করা, এত কোনো কঠিন কিছু না, জাস্ট তোমরা এখানে জয়েন করে থাকলে একটু শুনলা, এইটুকুই কাজ, কোনো কাজ নাই যে খাতা কলমে লিখতে হচ্ছে বা কিভাবে কি স্যার অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা উঠাই নিতে হবে, এমনও না, সব দেওয়া আছে, সবকিছুই করা আছে, জাস্ট অ্যাটেন্ড থেকে স্যার কি বলতেছে এটুকু শোনা, এটা তেমন কোনো কঠিন কাজ আমি আশা করি মনে করি না। তারপরেও যদি কারো সমস্যা থাকে সেটা তো 2-1 দিন থাকবে, প্রত্যেক ক্লাসে থাকা এটা তো আর অ্যাকসেপ্ট করা কখনোই সম্ভব না।
তো তাদের বলে দিও যে অ্যাটেন্ডেন্স যেন তারা রেগুলার থাকে, ক্লাসে অ্যাটেন্ড করে। ক্লাসে অ্যাটেন্ড করলেও অনেক কিছু শেখা যায় বা বোঝা যায়, পরবর্তীতে ভিডিও দেখে অতটা হয়তো বা বোঝা যাবে না। সো তারা জয়েন করেনি তাদের একটু বলে দিও, আর এখানে আইডি গুলো দিয়ে দাও। ক্লাসে যদি কারো কোশ্চেন না থাকে বা সমস্যা না থাকে তাহলে লিখ দিতে পারো, আর যদি সমস্যা থাকে প্রশ্ন করতে পারো।